যেভাবে আমাদের রাজ্যটা ধ্বংস হচ্ছে, ধ্বংস, আমি জেনে বুঝে শব্দটা ব্যবহার করছি, ধ্বংস করা হচ্ছে। আমাদের স্কুল কলেজ ছেলে মেয়েদের লেখাপড়ার 12টা বাজানো হচ্ছে। আমাদের যুবক কাজের কোনো সুযোগ নেই, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। বাবা মা তার সমস্ত স্বপ্নকে সঙ্গে রেখে ছেলেটার বা মেয়েটার পাশে দাঁড়িয়েছেন, বড় করেছেন, গর্ব করেছেন। ছেলেটা ভালো লেখাপড়া করে, ভালো রেজাল্ট করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে। কাজের কোনো সুযোগ নেই। বাবা মা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে যুবকেরা সব ভিন রাজ্যে। স্বপ্ন দেখেছেন ছেলেটাকে নিয়ে, ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেটা 10, 12, 15, 20 হাজারের কাজ পেতে দম পুড়িয়ে যাচ্ছে। এই পানিহাটিতেই এসবি টাউনের আশপাশে কোনো একটা জায়গা, নির্বাচনের সময় আমি প্রচারে বেরিয়েছি, এক দল ছেলে মেয়ে, মানে ছেলে, হাঁটতে হাঁটতে গেলাম, প্রচার শুরু হয়নি। কি করো? ডেলিভারি বয়, সঙ্গে একটা বাইক, গ্রাজুয়েট, কেমিস্ট্রি অনার্স। বললো আপনি এতেই ঘাবড়ে যাচ্ছেন? আমরা জানি সবাই, কিন্তু অতটা প্রত্যক্ষ আমি তার আগে খেয়াল করিনি, বুঝিনি এত গভীর। দুজনকে ডেকে বললো ওরা এমএসসি পাস। তাই আমি কোনো অসত্য বলছি না, সেদিন যারা ছিলেন পানিহাটির লোকেরা, তাদের হয়তো খেয়াল থাকতে পারে। বললো তো ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ডাকলো বিটেক। কি দোষ বলুন তো বাবা মা, কি দেশ বলুন তো আমাদের বাংলার মানুষের। গোটা বাংলাটাকে ধ্বংস করা হচ্ছে, কৃষিতে, শিল্পে, শিক্ষায়, কাজে, নীতিবোধ, মূল্যবোধ, একের পর এক চাকরি, দুর্নীতি ভয়াবহ, নেশি কাণ্ড, মুখে কালো পোঁছ দিয়ে যায়। বাংলার লজ্জা। এই গতকাল পরশু 2-3 দিন ধরে দেখলেন নাটকবাজি চলল। এমন অপদার্থ ইডি, তার ঘেরাটোপে তদন্ত তল্লাশি হচ্ছে, সেইখানে একজন ঢুকে গেলেন এবং তারপরে তার জন্য সব কাগজপত্র সাজানো ছিল, কোন কোন কাগজটা নিয়ে যেতে হবে। তিনি কাগজটা নিলেন, অল্পক্ষণ থাকলেন, একেবারে নিয়ে এসে হাজির হলেন। সব লেখে আয়া, সব নিয়ে চলে এসেছেন, সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে। ইডি তল্লাশির নামে ন্যাকামি হচ্ছে, ন্যাকামি, তল্লাশির নামে ন্যাকামি হচ্ছে, অ্যালাউ করা হচ্ছে। যেমন ইডি, যেমন দিল্লি, তেমন এ রাজ্য, দিয়ে মিলে একটা খেলা খেলা ভাব। মাঝের থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সর্বনাশ হয়ে যাচ্ছে। নীতি, মূল্যবোধ, কোনো কিছুর গল্প নেই। গোটা বাংলাটা সারা দেশের কাছে মর্যাদা নিয়ে চলত। আর আপনি এখন বাংলার মানুষ, কে কোন দল করেন, কে কোন বাড়িতে থাকেন, কে কোন পাড়ায় থাকেন, ইম্যাটেরিয়াল। ভিন রাজ্যে বাংলার মানুষ আজ গঞ্জনা শুনতে হচ্ছে, অসম্মানিত হচ্ছে, পদে পদে লাঞ্ছিত হচ্ছে। তোমরা বাংলার ছেলে, ওই চোরের রানী তোমাদের মুখ্যমন্ত্রী, লজ্জা করে না? বাংলার মানুষের মাথাটা হেঁট হয়ে যায়, নিচু হয়ে যায়। আমাদের গোটা বাংলার ধ্বংসের এই ব্যবস্থা রুখে দাঁড়াতে, বাঁচাতে হবে বাংলাকে। অন্য কাউকে বাঁচাবার জন্য না, নিজেকে বাঁচাবার জন্য। নিজের পরিবার, নিজের প্রতিবেশী, নিজের পরিজন, নিজের চারপাশ। লড়াইটা তাল। উদ্বাস্তু পরিবারের সন্তান, অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ওরা আমাদের ভাগ করে দিয়েছিল। গোটা ভারতবর্ষ স্বাধীনতার আগে ব্রিটিশ জানতো এরা হচ্ছে সবচাইতে বেশি প্রতিবাদী। নানান কারণে বাংলাকে ভাগ করতে চেয়েছে। বাংলা কারুর দয়া এগোয়নি। এশিয়ার প্রথম নোবেল বাংলা, রবীন্দ্রনাথ। ভারতবর্ষের প্রথম মহিলা ডাক্তার বাংলায়, কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম মেডিকেল কলেজ এশিয়ার, কলকাতায়। ভারতের প্রথম ইউনিভার্সিটি, কলকাতা।
ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর, ভারতের প্রথম সায়েন্স টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, যাদবপুর, ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বেঙ্গল কেমিক্যাল পানিহাটি। এ আমাদের কাছে গর্বের, এই গর্বটা মানুষের তৈরি হয়েছে, মানুষের আভ্যন্তরীণ শক্তি। কারণ গয়ায় বাংলা চলেনি, তার সাথে সাথে ব্রিটিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই বাংলা ধ্বংস করতে পারেনি। 1905 রাজধানী সরিয়ে দিয়ে গেছে, তাতেও পারেনি। স্বাধীনতার নাম করে বাংলাটাকে ভাগ করে দিল। কেন উদ্বাস্তু? নিজের ইচ্ছায়। বাংলার মানুষকে দাসখত লিখে দিয়েছিল নাকি? গণভোট করেছিল যে আমরা বাংলাকে ভাগ করতে চাই না। ব্রিটিশের চক্রান্তে দিল্লিওয়ালা তখন যারা ছিলেন তাদের মনোভাবে। আর শুনে রাখুন, শ্যামাপ্রসাদ মুখার্জি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, ইউ জওহরলাল, ইউ ডিভাইডেড ইন্ডিয়া। কেন? কত গর্বের কাজ। আই শ্যামাপ্রসাদ, আই ডিভাইডেড বাংলা বেঙ্গল। আমি বাংলাকে ভাগ করেছি। বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে পেরে গর্ব করতেন রবীন্দ্রনাথ, আর বাংলাকে ভাগ করে গর্ববোধ করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জিরা। আমাদের গোটা বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাস্তু আর কেউ নিজের থেকে হয়। এই মাঝে মধ্যে বলে তারা কি এসছো? না, বাংলাকে ভাগ করা হয়েছে তাই। এপারে থাকা মুসলমান সমাজে মানুষ চলে গেছেন অনেকে, ওপারে থাকা হিন্দু সমাজে মানুষ চলে এসছেন অনেকে। এই মহল তৈরি করেছিল ব্রিটিশ। এই মহলে সবচাইতে বেশি সাহায্য করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। আর রুখে দাঁড়াবার চেষ্টা করেছিল শক্তি কম কমিউনিস্টরা। বলেছিল যদি বাংলাকে ভাগ করা হয়, বাংলার শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প, বাংলার অস্তিত্ব বিনষ্ট হবে। পদে পদে টের পাচ্ছি আমরা। এদিকে যেমন ওদিকে তেমন। কোন সন্দেহ নেই, সংখ্যাগুরুর দাপটের মনোভাবের রাজনীতির কারণে ওপার বাংলায় দীপু দাস খুন হয়। আবার একই রকম ভাবেই সংখ্যাগুরুর দাপটের মনোভাবের রাজনীতি করতে গিয়ে পরিযায়ী শ্রমিক জুয়েল রানা, সেও খুন হয়। দুটোই সমানভাবে অপরাধের, একটা মারলে আরেকটা মারবে। এবারে বিজেপি বাড়লে ওপারে মুসলিম মৌলবাদ বাড়ে, ওপারে মুসলিম মৌলবাদ বাড়লে তার সুযোগ এপারের বিজেপি নেয়, এপারের RSS নেয়। না বইয়া কোনো কারণে ভাগ করে দেয়। ঠিক যে মনোভাবে ব্রিটিশ ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো, মানুষকে ভাগ করে দাও, এটি অনেক গবেষণা আছে, সবাই জানবেন। একেবারে বাংলাকে শুধু না, গোটা দেশ হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি কে শুরু করেছে? ব্রিটিশ। ঠিক সেই মনোভাবে আজকেও RSS মানুষের জীবন জীবিকার লড়াই, মানুষের দাবি আদায়ের লড়াই, মানুষের প্রতিবাদী আন্দোলন, বিক্ষোভ, রুখে দাঁড়ানো, এগুলোকে ভাগ করে যদি দিতে হয় তাহলে আসলে মানুষকে ভেতরে ভেতরে জাত ধর্মের ভাগাভাগি বাড়িয়ে দাও। সে একই রকম প্রচেষ্টায় আজকের RSS চলছে। ঠিক যে মনোভাবে ব্রিটিশ চলছিল, ব্রিটিশের দালাল RSS একই রকম মনোভাবে আমাদের বাংলাকে আজও পর্যন্ত, গোটা দেশকে আজও পর্যন্ত বিভক্ত করতে চায়। তার সঙ্গে বিজেপির অ্যাডিশনাল, RSS এর অ্যাডিশনাল বাংলা বিরোধী মনোভাব, বাংলা সংস্কৃতি বিরোধী মনোভাব। শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে জন্ম নিল বাংলার মানুষ কখনো কোনোদিন বিশ্ব হিন্দু পরিষদ না ভরসা করেনি। বাংলার মানুষ কখনো স্বাধীনতার পর মুসলিম লীগ MLA আছে, MP আছে, শ্যামাপ্রসাদ মুখার্জির দলের MLA আছে, MP আছে। বাংলার সচেতন মানুষ কখনো না বিশ্ব হিন্দু পরিষদ, তখন বলা হতো জনসংঘ পড়ে, না মুসলিম লীগ, কাউকে রেয়াত করেনি, কাউকে ভরসা করেনি, মানুষের বিভাজনের রাজনীতি কোনোদিন পছন্দ করেনি।
সেই বাংলাকে আবার কি করে বিচ্ছিন্ন করা যায় তার প্রচেষ্টা এখন নতুন করে চলছে। নাগরিকত্ব মানে কি এ নিয়ে কেউ ভাবতেন? এই ভাবনাটা চালু করলো কে? 2003 সাল নাগরিকত্ব সংশোধনী আইন। এই প্রথম জন্মসূত্রে নাগরিকত্ব অফ হয়ে গেল, বাদ। আমার ধারণা এখনো অনেকে জানেন আমি জন্মেছি যখন আমি নাগরিক না, ওটাই ছিল, ওটা ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? এনডিএ সরকার। প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বেশি ন্যাকা ন্যাকা ভাব করাটা ভালো কথা না। তিনি অনুপ্রবেশকারী বলে কাগজ ছুঁড়েছিলেন দিল্লিতে, আমরা সবাই জানি, জেনে বুঝে। ভুল করে কেউ করে সেটা মানে হয় জেনে বুঝে, তার ফল আমাদের ভুগতে হচ্ছে। আরএসএস এর রাজনীতি, বাংলাকে ভাগ করে দেওয়া, যেমন দিল্লি ইত্যাদি ইত্যাদি সবাইকে সঙ্গে নিয়ে, তার চলতে চলতে 2003 আইন নতুন, এবং সেই আইনের সবচাইতে বেশি ইম্প্যাক্ট তো বাংলায়, অন্য কোথাও তো এত ইম্প্যাক্ট হবার কথা নয়। এবং তারপর সেই মনোভাব থেকেই কাগজ দাও। ঠাকুরদা কোথায় জন্মেছিল? বাবার জন্ম ঠিকঠাক হয়েছিল কিনা? মায়ের জন্ম ঠিকঠাক হয়েছিল কিনা? অসভ্যের মতো। আমরা তখনও বলেছিলাম যদি কাগজ কখনো নাগরিকত্বের ভিত্তি হয়, আমি জানি লোকটা 50 বছর ধরে আছে, ওই বাড়িটা 20 বছর ধরে আছে, ও ওখানে দোকানদারি করে 40 বছর ধরে, এই জানা বোঝার কোনো কারবার নেই, কাগজ দেখাতে হবে। আমরা তখনও বলেছিলাম যার পয়সা আছে তার কাগজ আছে, যার পয়সা কম তার কাগজ কম। যদি নাগরিকত্বের ভিত্তি হয় কাগজ, তাহলে সেটা গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। শুধুমাত্র হিন্দু অথবা মুসলমান, ব্রাহ্মণ অথবা শিডিউল, বাঙাল অথবা অবাঙাল, তার লড়াই না, গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। ওই মনোভাব থেকেই পরে চলে এসছে এসআইআর। নাগরিকত্ব খুঁজে রাখা হচ্ছে ভোটার লিস্ট। আরে বাবা, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের মানুষ, এই আমাদের সংবিধান। ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন ভোটাধিকার। তুমি নতুন কিছু দিতে পারবে না, তুমি ভোটের অধিকারটাকে কেড়ে নিয়ে পলাশ যেটা বলছিল তাকে শঙ্কিত করে দাও। আমি ভোটার তো, আমি আছি তো, আমি নাগরিক তো, আমি মানুষ তো, আমি বেঁচে আছি তো, চিমটি কেটে সব ব্যথা পাচ্ছি তো। মানে এ বাংলার প্রতিটি মানুষ 18 বছর বয়স হয়েছে, দেশের নির্দিষ্ট নিয়মের মধ্যে বাতিলযোগ্য যারা তারা ছাড়া প্রতিটি মানুষ ভোটার, সার্বজনীনভাবেই তাদের ভোটাধিকার। 2024 সালে যাদের ভোট দিয়ে বিজেপির শান্তনু ঠাকুর এমপি মন্ত্রী হয়ে যায়, মানুষগুলো সব অবৈধ, আর শান্তনু বাবু বৈধ। এই ছ্যাবলামি মেনে নেওয়া যায় না, ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। এবং যারা বলেছিলেন যে শুধু মুসলমান লোক সব বাদ দিয়ে দেবো, 1,20,00,000, হাঁটু গেড়ে শুভেন্দু অধিকারীদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, মিথ্যে বলেছি বলে। প্রধানমন্ত্রী অমিত শাহ এসে বলা উচিত, আমি চুন করে, মানে কি বলে, খুঁজে খুঁজে নাকি সব অনুপ্রবেশকারী বার করবে। বিহারের এসআইআর এর পর লিস্ট হয়েছে, অনুপ্রবেশকারীর সংখ্যা কত বলতে পারবে না। রোহিঙ্গা কোথায় বলতে পারবে না। তাহলে রোহিঙ্গা অথবা মুসলমান অনুপ্রবেশকারী, তাদেরকে বিপদে ফেলবো এইরকম মনোভাব নিয়ে একটু মেজরিটি ভাবের সাহায্য নেওয়ার চেষ্টা করে আলটিমেটলি বিপদে ফেলা হচ্ছে যাদের, গরিব মানুষ, উদ্বাস্তু, বাংলাভাষী, দলিত মানুষ। আগে যারা এসেছিলেন একরকম, পরে যারা এসেছিলেন বিশেষ করে তারা বড় অংশ মতুয়া, দলিত, দরিদ্র। তাই গরিব মানুষ, দলিত, দরিদ্র, মতুয়া অথবা অমতুয়া। আরএসএস মানে মনুস্মৃতি, ওপরে ব্রাহ্মণ মাথার আর পায়ের তলায় নাকি লুটুপুটি খাচ্ছে শূদ্ররা। মুসলমানরা ওদের কাছে ঘোষিত বিরোধী, মুসলমান, খ্রিস্টান এবং কমিউনিস্টরা ঘোষিত বিরোধী। ফলে ঘোষিত বিরোধী বলে মুসলমান দাঁড়িয়ে
তারপরে অঘোষিত ওদের যারা শত্রু শূদ্র এবং দলিত মানুষ তার বিরুদ্ধাচরণ করে তাদের নাম কেটে দিয়ে তাদের জীবন হারাম করে দেবার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে 1 ইঞ্চি কার্পণ্য করার কোনো সুযোগ আমাদের নেই। ভারতের মানুষের ভোটের অধিকার আমাদের রক্ষা করতে হবে। আমাদের দাবি সহজ, নিঃশর্ত ভোটাধিকার চাই। ভারতীয় বংশোদ্ভূত এদেশের মানুষ যারা স্থায়ীভাবে বসবাস করছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব তার কোনো বিকল্প হতে পারে না। সেই মনোভাবেই আমাদের লড়াই চলছে, সেই মনোভাবেই আমাদের সবাইকে সঙ্গে নিয়ে লড়াইয়ের পথে যেতে হবেই। আমি শেষ করব এই কথা বলে যে দিল্লিওয়ালারা বুঝে গেছেন আসলে মানুষকে নানান সুরসুরি দিয়ে ভাগ করে দিতে পারলে আদানি আম্বানির রাজত্ব টিকিয়ে রাখা যায়। মোদী আর শাহ দেশ বেচার তালে আছে, আদানি আর আম্বানি তারা দেশ কেনার তালে আছে। আর বাজেট থেকে আপনার আমার বাড়ির ছেলেগুলো তারা বিপদে পড়বে, এটা কখনো হতে পারে না, এটা কখনো আমরা মানছি না। আমাদের আবেদন থাকবে প্রতিটি মানুষের সঙ্গে আমাদের আরো একবার কষ্টের সময় পিঠে হাত দিয়ে পাশে দাঁড়ানো উচিত। আমরা আছি। যখন মানুষ বাস্তুহারা হয়ে কোথায় যাবেন ঠিক নেই, ওপার বাংলা থেকে চলে এসেছেন, রাস্তার পারে, খালের পারে, স্টেশনের পারে, জঙ্গলের মধ্যে এখানে ওখানে হাজির হয়েছেন, তখন তারা সহায় কাকে পেয়েছেন? তারা দেখেছেন তাদের সামনে সবচাইতে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে লাল ঝান্ডার ভরসায় এ রাজ্যের মানুষ, বাস্তুহারা মানুষ, তারা ভরসা করে এগিয়েছেন, কোনো সন্দেহ নেই। আমরা বলছি সেই মানুষের কাছে আমাদের আরো একবার প্রতিবার বারে বারে আমাদের যেতে হবে। কষ্টে আছে মানুষ, শুধুমাত্র নাগরিকত্বের ইস্যুতে না, তার জীবন জীবিকা, বেঁচে থাকা, লড়াই, বাংলাকে রক্ষা করা, এই সমগ্র কারণে তার কাছে যেতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, কথা শুনতে হবে, গল্প করতে হবে, নানান রকমের বন্দোবস্ত, এবং একটাই শপথ দিতে হবে, এটা সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটকদের জন্ম শতবর্ষে আমরা দাঁড়িয়ে এই আওয়াজটাই তুলতে চাই। ঋত্বিক ঘটকের আমি বাঁচতে চাই, সলিল চৌধুরী সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। আমরা সলিল চৌধুরীকে ধারণ করে এগোতে চাই। সুকান্ত আমাদের কাছে স্বপ্ন দেখিয়ে গেছে, শপথ নিতে বলেছে, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের ব্র্যাকেটে করুন নব প্রজন্মের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। মানুষের কাছে সেই অঙ্গীকার নিয়েই পথ চলার শপথ নিয়েছে ইউসিআরসি। পথ চলতে হবে আমাদের সবাইকেই, নিশ্চয়ই সেই মনোভাবে সবাই চলবেন। অভিনন্দন জানিয়ে সবাইকে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।